শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যেই কাজগুলো দেখব তার মধ্যে রয়েছে jQuery স্টিক মেনু, jQuery স্মুথ স্ক্রল, jQuery প্যারালাক্স, ফুল স্ক্রিন স্লাইডার কিভাবে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা যায় সেইটা, আর কিছু অ্যানিমেশন আমরা দিব যখন পেজ স্ক্রল করা হবে তখন, আর টোটাল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আমরা রেসপন্সিভ করব। তো চলুন প্রথমে আমরা শুরু করি যে কী করে স্টিকে মেনু তৈরি করা যায়। স্টিকে মেনু হচ্ছে যে আমি যখন স্ক্রল করব, যেহেতু একটা ওয়ান পেজের এটা একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি যদি অ্যাবাউটে ক্লিক করি আমার অ্যাবাউটে স্ক্রল হবে, কিন্তু তখন যদি আমি আবার টেস্টিমোনিয়াল এই সেকশনে যেতে যাই, সেক্ষেত্রে আমার আবার উপরে স্ক্রল করার প্রয়োজন হচ্ছে। তো এখানে এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে যখনই স্ক্রল করব তখনই মেনুটা এখানে আবার স্টিক হয়ে যাবে। তো এটা খুবই সহজ। আমি এটা যদি করতে চাই, আমরা প্রথমে আমাদের যে ফাইলটি লাগবে, যে কোয়েরি sticky.js, এই ফাইলটা আমাদের প্রয়োজন হবে। যেটা করবেন সেটা হচ্ছে আমি ফাইলটার সোর্স আপনাদের দিয়ে দিব। এখানে মেইনলি আসলে যেটা করতে হবে সেটা নতুন একটা ফাইল এখানে আমি নিয়ে নিলাম স্টিক এই নামে। এখন এটাকে আমি সেভ করে ফেলবো। ডকুমেন্টস 3 HTML JS। আচ্ছা, এখানে আমি সেভ করে ফেলি যে কোয়েরি sticky.js এই নামে। আর এটাকে অবশ্যই আমরা কল করে দিব। যে কোয়েরি sticky.js। তো এখন আমি এটাকে অ্যাক্টিভ করব। তো এটাকে অ্যাক্টিভ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হেডার এরিয়াটাকে স্টিক হিসেবে চাচ্ছি। তো সেই জন্য আমাদের হেডার এরিয়াকে দিতে হবে। তো এইটাকে স্টিকি অ্যাক্টিভ করার যেটা মেইন জেএসে আমাদের দিতে হবে সেটা আমি এখান থেকে দিয়ে দিই। মেইন জেএসে আমাদের আগে থেকে কিছু কোড আছে, এগুলো বুটস্ট্র্যাপের জন্য ব্যবহার হয়। তো হেডার এরিয়া আমরা ক্লাসের নাম ঠিক থাকলে এখন এরপরে আমি এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখা যাবে যে হেডার এরিয়া যেটা সেখানে আমাদের একটা স্টিকে নেভিগেশন চলে আসছে। আচ্ছা, আমরা পার্ট 3টা ওপেন করে নিই। এখানে পার্ট 2 ওপেন করা আছে। হ্যাঁ, এটা পার্ট 3। তো এখানে খেয়াল করুন যে এখানে আনডিফাইন্ড এটি স্টিকি র্যাপার, এবং এটার ক্লাস হচ্ছে স্টিকি র্যাপার, এবং এটা একটা হাইট চলে আসবে অটোমেটিক্যালি। তো যাই হোক, এখন যদি আমি স্ক্রল করি, অর্থাৎ এখন স্ক্রল করলে দেখা যাবে যে আমার এইটা এখানে থেকে যাচ্ছে। তো কিন্তু এখানে আমাদের আরো কিছু স্টাইল দিতে হবে যাতে এটা যেমন অনেক ওয়েবসাইটে দেখা যায় যে যখন স্ক্রল করি তখন মেনুটা একটু ছোট হয়ে যায় বা এটা একটু প্যাডিং কমে যায়। তো আমাদেরও সেই একই কাজ করতে হবে। তো এখানে সেটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা এটাকে স্টাইল দিয়ে দিই। তো হেডার এরিয়াতে যেটা আসলে স্টাইল হয় সেটা হচ্ছে উইড 100% আর জেড ইন্ডেক্স অবশ্যই সেটা যেন সবসময় উপরে থাকে। এই জন্য আমরা 999 দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড যদি স্টিক করার সময় একটা ব্যাকগ্রাউন্ড হতো সেক্ষেত্রে এটা আরো সুন্দর লাগতো। আর তো সেই জন্য আমরা প্রথমে এই স্টাইলটুকু নিয়ে নিই, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটুকু দিব। আচ্ছা, হেডার এরিয়া আমরা একদম উপরেই যেহেতু আছে সেহেতু আমরা এখানে হেডার এরিয়াটা দিয়ে দিই। আর ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেটা আমরা চাচ্ছি যে নর্মালি যখন উপরে থাকবে তখন ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিন্তু আমরা যখনই স্ক্রল করব তখনই ব্যাকগ্রাউন্ড আসবে। তো সেক্ষেত্রে খেয়াল করেন যে এখানে আমি যদি স্ক্রল করি একটু, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ক্লাস চলে আসছে ইজ স্টিকি, কিন্তু আমরা যখন উপরে একদম উপরে থাকছি তখন ক্লাসটা চলে যাচ্ছে। তাহলে অর্থাৎ আমরা ওই যে ক্লাসটা সেই ক্লাসটাকে ধরে আমরা স্টাইল করতে পারি। যেমন আমরা কি করতে পারি, এখানে হেডার এরিয়ার আগে আমরা ইজ স্টিকি হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড আমরা এটা দিতে পারি। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড এখানে যখন স্টিকি হবে তখনই ব্যাকগ্রাউন্ডটা কালো হবে। তো এখানে একেবারে কালো হলে আসলে ভালো লাগছে না, কারণ এখানে খেয়াল করেন যে এখানে একটা আপসা মানে একটা অপাসিটি টাইপের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা ঠিক একই কাজটাই করব, যে যেটা করব যে হেডার এরিয়া এখানে পজিশন রিলেটিভ, আর এখন এর মধ্যে ব্যাকগ্রাউন্ড আসবে ইজ স্টিকি
হেডার এরিয়া আফটার, অর্থাৎ যখন ইজি স্টিকি ক্লাসটা আসবে তখন হেডার এরিয়া আফটারের ব্যাকগ্রাউন্ড আমরা কালো দেই, opacity 0.8, position absolute left 0, top 0, width 100%, height 100%, content ওকে। আর এটাকে জেড ইন্ডেক্স যেহেতু দেওয়াই আছে, আমরা এখন এটাকে জাস্ট জেড ইন্ডেক্স -1, অর্থাৎ এটা যেন মাইনাস হয়ে যায়। তো এখন খেয়াল করেন, আমরা যখনই চলে আসছি তখনই হালকা একটা শেড দেখা যাচ্ছে, এটা দেখতে সুন্দর লাগছে। আমরা চাইলে অপোজিট একটু কমিয়ে দিতে পারি, বা এখন যদি ঠিক থাকে এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যখনই আমরা স্ক্রল করব তখনই যেন এইটার লোগোর সাইজটা যেন ছোট হয়ে যায়, আর এইটার প্যাডিং আমরা ছোট করব। তো সেটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা ঠিক এখানেই করতে পারি, এবং পরবর্তীতে আমরা একটা অ্যানিমেশন দিব যাতে এইগুলো যেন আরো স্মুথলি ছোট হয়। আচ্ছা, প্রথমত আমরা এখানে লোগো ইমেজ, তার আগে অবশ্যই ইজ স্টিকি লোগো ইমেজ। হাইট এখন কত আছে দেখি, হাইট আছে 92, তাহলে আমরা হাইট দিয়ে দিই 50 পিক্সেল, আর উইড তো অটো ঠিক হয়ে যাবে, আর যদি না ঠিক হয় সেক্ষেত্রে উইড অটো এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন হাইট এটা ঠিক আছে, কিন্তু আমরা একটু প্যাডিং দিতে পারি, প্যাডিং 5 পিক্সেল 0, অর্থাৎ উপর থেকে নিচে একটু যেন প্যাডিংটা পায়। আচ্ছা, এখন এখানে দেখে আসি। আচ্ছা, প্যাডিং যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করছি, প্যাডিং ইন্টারনালি পাবে, তো আমি এখন হাইট আর একটু বাড়িয়ে দেই। আচ্ছা, 65 পিক্সেল এটা থাকলো। আর এইখানে আমরা মেনুটার প্যাডিংটা কমাবো, সেক্ষেত্রে আমরা এটাকেই কপি করে নিই, জাস্ট তার আগে দিব ইজ স্টিকি মেনু, এটা প্যাডিং আমরা প্রথমটাই নিয়ে আসি 40 পিক্সেল 15 পিক্সেল। ওকে, এখন আমরা কমিয়ে দেখি যে কত দূরে এটাকে কমানো যায়। আচ্ছা, 22 পিক্সেল 15 পিক্সেল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সোশ্যাল লিঙ্কস। সোশ্যাল লিঙ্কসটাও আমরা ঠিক একই অবস্থা, এখানে সোশ্যাল লিঙ্কসের আগে ইজ স্টিকি সোশ্যাল লিঙ্কস টপ আমরা এখানে কমিয়ে দেই। ওকে, আচ্ছা, তো এখন আমাদের যে সিএসএস গুলো আমরা করলাম সেই সিএসএস গুলো আমরা এখানে নিয়ে নিই। এই জি স্টিকি গুলো একটা জায়গাতে রাখতে পারলে ভালো, যাই হোক এটা সমস্যা না, যে কোনো জায়গায় রাখলেই চলবে। তা আমরা শেষে দিই, যেহেতু এই যে স্টিকি পরে হচ্ছে একদম মেইন মেনু, ঠিক মেইন মেনুর পরে দেই, অ্যাবাউট এরিয়ার আগে দেই। আচ্ছা, এখন অ্যানিমেশন যদি সেট করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে যে যেগুলোর আমরা চেঞ্জেস করছি সেখানে আমরা জাস্ট ট্রানজিশন দেব। যেমন আমরা কোথায় চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করছি হচ্ছে এই জিনিসটিকে যেখানে যেখানে ব্যবহার করা আছে, যেমন হেডার এরিয়া আফটার। তো আমরা হেডার এরিয়া আফটার এখানে আরেকটা নিয়ে এখানে ট্রানজিশন 0.4, এটা আমরা একদম শেষে দিতে পারি, যেখানে আমাদের ইজি স্টিকিগুলো আছে। ওই ইজি স্টিকিগুলো এক জায়গাতে রাখলে সেটা পরবর্তীতে খুঁজে পেতে সমস্যা হবে, আচ্ছা, বা খুঁজে পেতে সুবিধা হবে। এখন এইটা আমরা যাই লোগো ইমেজ, এটাকেও আমরা ট্রানজিশন দেব, মেইন মেনু ULLIA, এটাকে ট্রানজিশন দেব, যেহেতু আমরা এটাকে চেঞ্জ করছি ঠিক একই অবস্থা এটাকেও আমরা ট্রানজিশন দেব। তাহলে এখন যেটা হবে অ্যানিমেশনগুলো স্মুথলি হবে। এখন খেয়াল করেন, আমি রিফ্রেশ দিই, আচ্ছা এখন রিফ্রেশ দিলাম, এখন খেয়াল করেন অ্যানিমেশনটা কিন্তু একদম স্মুথলি হচ্ছে, অর্থাৎ এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এখানে মেবি ওকে ফাইন, লুকিং গ্রেট, কোনো একটা কারণে এখানে, আচ্ছা এটার অ্যানিমেশনটা যদি বাদ দিই কেমন লাগে একটু দেখে আসি, অর্থাৎ এইটা। আচ্ছা, এখানে যেটা করতে হবে যে যেহেতু আমরা লোগো ইমেজের ট্রানজিশন দিয়েছি, এটা লোগো ইমেজের হাইটটা আমরা দিয়ে আসি, অর্থাৎ হাইট 90 পিক্সেল। যেহেতু হাইট অনুযায়ী আমরা ট্রানজিশন দিয়েছি, হাইট 90 পিক্সেল।
হ্যাঁ, এখন ঠিক আছে। অর্থাৎ লোগোটা কিন্তু আমাদের আহ, একটু ছোট হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আহ, আমরা পরবর্তী নেক্সট চলে যাব। সেটা হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা সেকশনে আমরা আইডি দিয়ে দিয়েছি। এখন যদি অ্যাবাউটে ক্লিক করি, এখানে অ্যাবাউটে ক্লিক করে অ্যাবাউট সেকশনে আসছে, কিন্তু এটা স্মুথলি আসছে না। আমাদের এটা স্মুথলি আসতে হবে। আচ্ছা, আমরা এইগুলো আরো মিলিয়ে দিব। যেমন হচ্ছে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসছে, এটা আমরা দিয়ে আসি, অর্থাৎ এটার আইডি মেবি দেওয়া হয় নাই। আচ্ছা, টপ এরিয়া অ্যাবাউট, হ্যাঁ এখানে আমরা এই সেকশনের আইডিটা দিয়ে দিই। ওকে, নেক্সট হচ্ছে হ্যাঁ, ফুড মেনু ঠিক আছে। রিভিউস এর আইডিটা আমরা দিয়ে আসি। নেক্সট হচ্ছে রিজার্ভেশনস। ওকে, এখন আচ্ছা হোম, আমরা এটা দিয়ে দিই। আচ্ছা, হোমের জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে উম, আচ্ছা, এখানে আমরা একটা হোম নিয়ে নিই, আইডি হোম। ওকে, এখন এটা হচ্ছে অ্যাবাউট, মেনু, রিভিউস, রিজার্ভেশন, হোম। হ্যাঁ ঠিক আছে। এখন স্মুথলি অ্যানিমেশন দিতে হলে আমাদের যেটা আরেকটা jQuery প্লাগইন ব্যবহার করবো, সেই প্লাগইনটার নাম হচ্ছে jQuery ইজিং নামে একটা প্লাগইন আছে। গুগলে গিয়ে jQuery ইজিং লিখে সার্চ করলে এখানে আপনি jQuery ইজিং ডাউনলোড করতে পারবেন। আর অথবা আমরা jQuery ইজিং ডাইরেক্টলি সিডিএন থেকে দিয়ে দিই। ওকে, আমরা ক্লাউডফ্লায়ারের যে সিডিএন সেটাই ব্যবহার করব। অথবা আপনি চাইলে এখান থেকে কুইকলি ডাউনলোড করে এটাকে হোস্ট করতে পারেন। তো এখন আমরা এখানেই jQuery CDN কে হোস্ট করি। আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে আহ, এখানে সব মেনুগুলোই কিন্তু ওয়ান পেজ নেভিগেশন হয় না। কোনো কোনো দেখা যাচ্ছে এখানে একটা পেজ থাকবে যে এক্সটার্নাল লিংক, সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল ক্লাস দিয়ে সেটাকে আমরা ওয়ান পেজ নেভিগেশন করব। অর্থাৎ আমরা এখানে এলআই এর ক্লাস দিতে পারি। যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেসে এলআই এর ক্লাস দেওয়ার সুবিধাটা আছে, সেই জন্য আমরা এলআই এর ক্লাস দিই এখানে স্মুথ মেনু। আমরা এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা চাই যে নেক্সট ডে আমরা যে একটা মেনু এড করবো, সেটাতে যেন ওয়ান পেজ নেভিগেশন ছাড়া অন্য মেনু কাজ করে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিই, অর্থাৎ স্মুথ মেনু, যেগুলো যেগুলো স্মুথ মেনু হবে সেগুলো স্মুথ মেনু আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটাকে অ্যাক্টিভ করতে হলে যেটা করতে হবে যে আমাদের স্মুথ স্ক্রল যে আলাদা ছোট্ট একটা স্ক্রিপ্ট আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিপ্টটা কি করে ব্যবহার করবেন, এটা হচ্ছে স্মুথ স্ক্রল, যেটাতে ক্লিক ফাংশন অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে অ্যাঙ্কর, অর্থাৎ কোথায় থেকে মানে কোন পজিশনে যাবে সেটা এটা দিয়ে নেওয়া হচ্ছে। আর একটা ভেরিয়েবল নেওয়া হচ্ছে যেটা হচ্ছে ভ্যালু 30, মানে হচ্ছে আমরা যখন অ্যাবাউটে ক্লিক করি তখন দেখবেন যে অ্যাবাউটের কিছু অংশ কিন্তু উপরে চলে যাচ্ছে, অর্থাৎ ঠিক এই পজিশনে আসছে, কিন্তু আমাদের আসা দরকার ছিল ঠিক এই পজিশনে। তো এই যে এখান থেকে এইটুকু দূরত্ব, এটুকু দূরত্ব আপনি মেপে নেবেন, নেওয়ার পরে সেটা এখানে ভ্যালু হিসেবে দিতে হবে। আর এইটা হচ্ছে অ্যানিমেট ফাংশন হচ্ছে যে টপ মাইনাস হেডার এইচ, অর্থাৎ ওই যে আমি বললাম যে অতটুকু বাদ থাকবে, যতটুকু আপনি এখানে দেবেন যত পিক্সেল, ততটুকু বাদ হয়ে তারপরে সেটাকে অফসেট করা হবে। আর এটা হচ্ছে স্পিড, কত স্পিডে আপনার অ্যানিমেশনটা হবে। আর এটা হচ্ছে ইজিং এর একটা মানে অ্যানিমেশনের নাম। ইজিং এর অনেকগুলো অ্যানিমেশনের নাম পাওয়া যায়, আমি আপনাদের কিছু ইউজ করে দেখাবো। তো এখন এটাকে সেভ করি, সেভ করে আমরা এখন দেখি যে অ্যানিমেশন হয়েছে কিনা। অ্যাবাউটে ক্লিক করি, আচ্ছা হয় নাই। আমরা একটু দেখি কনসোলে কোনো একটা প্রবলেম আছে কিনা। আচ্ছা, কনসোলে এখানে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারবো। আচ্ছা, কোনো প্রবলেম নাই, আমি একটু দেখি।
তো এখানে খেয়াল করুন আমি স্মুথ স্ক্রলে ক্লিক ফাংশন দিয়েছি, আসলে ব্যাপারটা হবে স্মুথ স্ক্রল এ, কারণ আমাদের হচ্ছে স্মুথ স্মুথ মেনু, আসলে স্মুথ স্ক্রলও নেই আমরা, সেটাই দিব আমরা, সমস্যা নাই। এখানে স্মুথ মেনু এতে ক্লিক ফাংশন হলে তখন আমরা আরেকটু যদি ইনস্ট্যান্ট করতে চাই এলআই এখানে দিয়ে দিই, যাতে অন্য জায়গাতে যদি ব্যবহার হয় সেটা যেন ইউজ না হয় এখানে। ওকে, এখন আমরা দেখি যে আর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, অ্যাবাউটে ক্লিক করলাম, এখানে খেয়াল করুন অ্যাবাউট সেকশনটা কিন্তু চলে আসছে 30 মানে এই যে এইটুকু, তাহলে আমাদের এখানে দিতে হবে 60, অর্থাৎ ওইটুকু আমাদের হাইট হচ্ছে 60। ওকে, আচ্ছা এখানে খেয়াল করুন এখন কিন্তু ঠিক আছে। এটা যদি আমি ক্লিক করি এখানে এ পর্যন্ত আসছে, এটাতে ক্লিক করলে আমাদের ঠিক আছে। অর্থাৎ এই যে স্মুথ স্ক্রলটা হচ্ছে এটা হচ্ছে jQuery ইজিং দিয়ে। তো আমরা এখন jQuery ইজিং অ্যানিমেশন নেম লিস্ট লিখে যদি গুগলে সার্চ করি সেক্ষেত্রে আমি এখানে এপিআই, হ্যাঁ এখানে পাবো, আরো বেশ কিছু জায়গাতে এগুলো পাওয়া যাবে। আচ্ছা এই যে এখানে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে, ইজিং আউট এখানে বোঝা যাবে। আমি যদি ইউজ করি, আমি এখানে এটাই ইউজ করছি। আচ্ছা কোনটা ইউজ করে দেখে আসি, ইজিং ইন আউট এক্সপো। ওকে, আমি ইন আউটের মধ্যে আরেকটা ইউজ করি, ইন আউট এটা ইউজ করি, সেক্ষেত্রে এখানে অ্যানিমেশনটা কিরকম হয় আমি একটু দেখি। হ্যাঁ এটা একটু প্রথমে হচ্ছে তারপরে একটু জোরে হচ্ছে এরকম। তো আপনি এখানে এগুলো সবগুলো ইউজ করে দেখতে পারেন। হ্যাঁ এইটা এইটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন, অর্থাৎ প্রথমে অল্প হবে তারপরে একদম মানে ইলাস্টিকের মতো অ্যানিমেশনটা হবে। আচ্ছা, দেখতে একদম বাজে লাগছে, যাই হোক, কিন্তু মানে আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কিভাবে কাজ করছে, অর্থাৎ এইটা হচ্ছে একদম প্রথমেই। আচ্ছা এটা ইউজ করে দেখায়, এখানে অ্যানিমেশনের ব্যাপ্তি দেখেই বোঝা যায় এটা প্রথমেই হওয়ার পরে তারপরে একটা ইলাস্টিক টাইপের হবে। আচ্ছা এটা কোনোটাই ভালো লাগছে না, যেটা ছিল সেটাই, অর্থাৎ এটাই ভালো লাগছে যে ইউজারের যেন সুবিধা হয়। আচ্ছা এইখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আহ, এইখানে যেটা সাদা হয়ে যাচ্ছে এটা বুটস্ট্র্যাপের মেনুর একটা সিএসএস, আমরা এটাকে ফিক্স করে আহ, এই যে যেটা আছে এটা আমরা এখানে দিব, অর্থাৎ আমরা হোভারে একটা এই মেনুটার হোভারে একটা ক্লাস নিয়ে নিব এবং যখন আমরা ক্লিক করব তখন সেই হোভারের ওইটা ক্লাসটা থাকবে, এরকম করে নেব। ওকে, আর বিফোর আফটারটা আমরা এখানে ফিক্স করে দেব। তো সেই জন্য এখন এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের স্ক্রল স্পাইটা অ্যাক্টিভ করে রাখতে হবে। তো বুটস্ট্র্যাপের স্ক্রল স্পাইটা খুব সহজ, এটা জাস্ট এই একই কোড, যেহেতু আমরা ন্যাপবার কলাপস নামেই নিয়েছি সেহেতু আমরা জাস্ট এটাকে ইউজ করতে পারি। এটার কাজ কি, যেমন আমি রিফ্রেশ করা ছাড়া, অর্থাৎ এখন দেখি, খেয়াল করেন এখানে এলিমেন্ট। আচ্ছা এখানে খেয়াল করেন অ্যাক্টিভ ক্লাসটা কিন্তু এখানেই আছে, যখন আমরা স্ক্রল করছি তখন কিন্তু অ্যাক্টিভটা এখানে যাচ্ছে না, কিন্তু এখন আমরা বুটস্ট্র্যাপে স্ক্রল স্পাই অ্যাড করছি। এখন খেয়াল করেন যে অ্যাক্টিভ ক্লাসটা কিন্তু অ্যাবাউট সেকশনে আছে, অর্থাৎ আমরা অ্যাবাউট সেকশনে আসি বলেই কিন্তু অ্যাবাউট আছে। আবার যদি ঠিক এই সেকশনে চলে আসে সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাক্টিভ ক্লাসটা নিচে চলে আসছে। তো এইভাবে আমরা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে, যেহেতু আমরা অ্যাক্টিভ ক্লাস এখানে দিয়েছিলাম। এখন জাস্ট আমাদের ফিক্স করতে হবে আহ, আহ, এইটার যে ফোকাস, অর্থাৎ এটা আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে একটা ক্লাস যেটা হচ্ছে এ ফোকাস, হ্যাঁ এখানে আছে, হ্যাঁ এই যে ন্যাভ এলআই এ ফোকাস। তো আমরা এখানে জাস্ট এখানে এ ফোকাস ফোকাস ব্যাকগ্রাউন্ড না। আচ্ছা এখন এই ফোকাস দেওয়ার কারণে এখন কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড এরকম হবে না, অর্থাৎ এই ফোকাসটা এখানে আমাদের ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা ওইটা দিয়ে দিই। এ ফোকাস ব্যাকগ্রাউন্ড না। আচ্ছা আপনি যদি মনে করেন বুটস্ট্র্যাপে যে এখানে অ্যাক্টিভ এ, আচ্ছা এলআই ক্লাস অ্যাক্টিভ এর কালারটা দিয়ে দিই, দেখি ভালো লাগবে হয়তো।
ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তো এখন আচ্ছা এই কালারটা ভালো লাগছে না, কিন্তু আচ্ছা সেক্ষেত্রে আমরা ইজি স্টিকির ক্ষেত্রে দেই, যে ইজি স্টিকি হলে তখনই এটার কালারটা এরকম হবে, সেটা ভালো লাগবে। ওকে, তাহলে এখানে আমি জাস্ট ইজি স্টিকি, অর্থাৎ ইজি স্টিকির মধ্যে যদি কোনো অ্যাক্টিভ ক্লাস এরকম থাকে সেক্ষেত্রে সেটার ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ কালারটা এরকম হয়ে যাবে। তো বুটস্ট্র্যাপের জন্য আলাদাভাবে স্ক্রল স্পাই এখানে ব্যবহার করলেই হবে। স্ক্রল স্পাই ছোট একটা সমস্যা ছিল, কিন্তু এটা ফিক্স হয়ে গেছে মেবি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কিভাবে স্টিকি ন্যাপ অর্থাৎ আমাদের এখানে এইটা আমরা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা আসব প্যারালাক্স সেকশন, অর্থাৎ কিভাবে আমরা প্যারালাক্স ব্যবহার করতে পারি। প্যারালাক্স খুবই সহজ, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছি কিন্তু প্যারালাক্স করার জন্যই। তো প্যারালাক্সের জন্য আমাদের এখানে ব্যবহার করতে হবে অনেকগুলো ব্যবহার আছে। স্টেলার জেএস আছে, দেখি আমার কাছে কি আছে, যে কোয়েরি। আচ্ছা, স্টেলার, আচ্ছা আমি গুগল থেকেই নিয়ে আসি। আচ্ছা, এই প্লাগইনটা কমন, এটা ব্যবহার করতে পারি আমি। স্ক্রলি, আচ্ছা প্লাগইনটার নাম ছিল, হ্যাঁ স্ক্রলিটা আমরা ইউজ করি, স্ক্রলিটাই সহজ। jQuery scrolly.js। ওকে, এটাকে আমরা কল করে নিব। আচ্ছা, এখানে মেবি স্ক্রলিটা এটার সাথে কমপ্লিট করবে। আচ্ছা, কমপ্লিট করলে সমস্যা না, আমরা দেখে নিব যে কমপ্লিট করলে কি করে সেই প্লাগইনটাকে কাজ করানো যায়, যদি কমপ্লিট করে। আচ্ছা, হ্যাঁ এখানে খেয়াল করুন, এই যে এইখানে যেই প্যারালাক্স সেকশন দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্ক্রলি। আচ্ছা, এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ডাটা ভেলোসিটি যুক্ত করতে হয়, আর এটা হচ্ছে আমাদের প্যারালাক্স অ্যাক্টিভেশন। তো আমরা ডাটা ভেলোসিটিটা দিয়ে আসি। ডাটা ভেলোসিটি কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা যে আমাদের যে প্যারালাক্স সেকশনগুলো আছে, অর্থাৎ আমরা প্রথম সেকশন যেটা, আমরা এটাকেও প্যারালাক্স করব পরবর্তীতে। প্রথমে আমরা এটাতে করি, অর্থাৎ ফাইন, হ্যাঁ রেসিডেন্স এখান থেকে করি। ডাটা ভেলোসিটি এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ ভেলোসিটি আছে, আর আমাদের অ্যাক্টিভেশন হবে প্যারালাক্স বিজিতে। ওকে, তাহলে আমরা এটা নিয়ে নিই। main.js প্যারালাক্স বিজি। ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে প্যারালাক্সটা আসলে কি হচ্ছে। আচ্ছা, এখানে প্যারালাক্সটা মাইনাস দিতে হবে, তা নাহলে এটা প্যারালাক্সটা ঠিকঠাক কাজ করবে না। ওকে, ডাটা ভেলোসিটি মাইনাস দিয়ে দিই। আচ্ছা, মাইনাস এত হবে না, মাইনাস আর কম হবে, যাই হোক। আচ্ছা, আমরা এখান থেকে লোড করি। আর প্যারালাক্সের ক্ষেত্রে যেটা করতে হয়, প্যারালাক্স এখানে অনেক বেশি প্যারালাক্স হয়ে গেছে, এই জন্য এটা অনেক দ্রুত মুভ করছে, আস্তে মুভ করতে হবে আর অনেক। আমি এখানে 3 দেই। ওকে, আচ্ছা এখানে যেটা করতে হয় প্যারালাক্সের জন্য, দুইটা পদ্ধতি আছে, যে হয় আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজটা অনেক বেশি বাড়িয়ে দিতে পারি, আর অথবা আমরা এখানে যেটা করতে পারি যে অনেক বড় সাইজের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আর এখানে যদি ব্যাকগ্রাউন্ডের পজিশন ফিক্স করা যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড করলে এটা আবার আরেক ধরনের মানে সুন্দর আরো প্যারালাক্স হবে। আচ্ছা, ফিক্স করলে এখানে এটা ফিক্স অবস্থায় থাকবে এবং সেটা প্যারালাক্সটা দেখতে ভালো লাগবে।
ওকে 188 আমরা ফিক্স করে দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। ওকে, এখন আমরা দেখি। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড কাটা পড়ে যাচ্ছে এই কারণে যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে হয় হচ্ছে অনেক বড় সাইজের একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয়, সেজন্য এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা বড় সাইজের ব্যাকগ্রাউন্ড ইউজ করি। স্প্লাশ থেকে আমরা একটা বড় সাইজের ইমেজ নিয়ে এসে জাস্ট দেখি যে প্যারালাক্সটা কেমন লাগছে। আর রিপিটেবল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এটা নিই নেচার, যেহেতু সেভ ইমেজেস, ডকুমেন্টস 3। আচ্ছা, আমরা নতুন একটা নাম দিই, নিউ প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড নামে। আচ্ছা, এখানে কোন প্যারালাক্সটা দেওয়া আছে? হ্যাঁ, এটাই। ওকে, আমরা এখানে চেঞ্জ করে দিই, নিউ প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন এখানে খেয়াল করেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের দেখতে সুন্দর দেখাচ্ছে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়। এই জন্য আমাদের এই প্যারালাক্স সেকশনের ইমেজ সব সময় কিন্তু বড় হতে হবে। আর যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের এখানে একটু ট্রিক্স আছে, সেটা হচ্ছে এখানে আপনি কমিয়ে দিতে পারেন, 2 বা 1। সেক্ষেত্রে কিন্তু প্যারালাক্সের ব্যাপ্তিটা অনেক কম হবে, অর্থাৎ এই যে এখানে কিন্তু একটু কমে গেছে। যাই হোক, এটা খারাপ দেখাচ্ছে না। তো এভাবে আপনি এই সেকশনগুলোকে এভাবে প্যারালাক্স করতে পারেন। আচ্ছা, এখন আমরা আরো অন্য জায়গাতে যে আছে সেখান থেকেও চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, যেহেতু রেস্টুরেন্ট, সেটা রেস্টুরেন্ট টাইপের ধরাই দিই। প্যারালাক্স tool.jpg। আচ্ছা, আমরা এই সেকশনটাতে প্যারালাক্স দিয়ে দিই। এটা হচ্ছে টেস্টিমোনিয়াল ব্যাকগ্রাউন্ড। ওকে, এখানে প্যারালাক্স 2। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, হ্যাঁ, আমাদের ডাটা ভেলোসিটি অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের একটা প্যারালাক্স সেকশন। তো এইভাবে প্যারালাক্স সেকশনগুলো করা যায়, খুব সহজ। প্যারালাক্স সেকশন জাস্ট আমাদের বড় ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, আর স্ক্রলি প্লাগইনটা যেটা আছে সেটা ব্যবহার করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম যে কিভাবে প্যারালাক্স ব্যবহার করতে হয়। এখন আমরা দেখব যেটা, সেটা হচ্ছে কিভাবে আমরা ফুল স্ক্রিন স্লাইডারটা করতে পারি। অর্থাৎ মনে করেন সাপোজ এই সেকশনটাই একটা স্লাইডার, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে আউল ক্যারোসেল দিয়ে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে। তো যেহেতু এটা একটা স্লাইডার, আমি এর আগেই বলেছিলাম আপনাদের যে একটা স্লাইডার হলেই সেটা কিন্তু বুটস্ট্র্যাপ ক্যারোসেল দিয়ে ব্যবহার করতে হয়। তো আমি এখন এটাকে বুটস্ট্র্যাপ ক্যারোসেল কিভাবে রূপান্তর করব সেটা দেখাই। এখানে কিন্তু আমরা একটা খেয়াল করেন যে হেডার টেক্সট এরিয়া নামে একটা ডিভ নিয়েছিলাম। তো আমরা এখন যেটা করতে পারি, এখানে একটা ক্যারোসেলের একটা অংশ নিয়ে আসব, নিয়ে এসে এখানে আমরা সেই সেকশনটাকে আলাদা একটা ক্যারোসেল করে ফেলবো। আর তার আগে এই যে টপ এরিয়া ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এক একটা স্লাইডারের ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম হবে, তো সেই জন্য আমরা যেটা করতে পারি, হেডার টেক্সট এরিয়ার মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। অর্থাৎ টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা দিলাম যে স্লাইড BG1, আর তারপরে স্লাইড BG2, স্লাইড BG3, এভাবে করবো। আর হেডার টেক্সট এরিয়াকে আমরা এখানে দেখে নিব যে হেডার টেক্সট এরিয়াটাকে এখানে পজিশন অ্যাবসোলিউট করা আছে কিনা।
আর টোটাল এইটাকে কিন্তু পজিশন অ্যাবসোলেট করতে হবে, তা না হলে এই স্লাইডারটা এই পর্যন্ত দেখাবে না। অর্থাৎ যখন এটাকে আমরা স্লাইডারে মুভ করব তখন যেটা হবে পজিশন অ্যাবসোলেট হবে। এই যে যেই হেডার এরিয়াটা যেটা আছে সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলেট হবে। আচ্ছা, আমরা কাজে ফিরে যাই। এটাকে যদি আমরা স্লাইডার রূপান্তর করতে চাই, আমরা এইটাকে আমাদের প্রথমত এটাকে অ্যাবসোলেট করতে হবে, টপ এরিয়ার মধ্যে অ্যাবসোলেট করতে হবে, তারপর এটাকে স্লাইডার করতে হবে। তো আমরা প্রথমে হেডার টেক্সট এটাকে সাজিয়ে নেই, অর্থাৎ হেডার টেক্সট এরিয়া যেটা, আচ্ছা হেডার টেক্সট এরিয়া নামে কোনো ক্লাস নেওয়া হয়নি, আমরা এখানে দিয়ে দিই যে হেডার টেক্সট এরিয়া পজিশন রিলেটিভ। আচ্ছা, পজিশন রিলেটিভ করে দিলাম। এখন খেয়াল করেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপর থেকে ভেঙে যাবে, অর্থাৎ এখানে আসবে। তো আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এর উপরে চলে আসবে, অর্থাৎ এই যে হেডার এরিয়া যেটা আছে। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, হেডার এরিয়া যেটা আছে সেটাকে আমাদের পজিশন বাই ডিফল্ট অ্যাবসোলেট থাকবে এবং টপ 0। আচ্ছা, এখানে হেডার এরিয়া অ্যাকচুয়ালি হবে না, এখানে হবে হচ্ছে যেহেতু আমরা স্টিক মেনু ব্যবহার করছি, স্টিকি র্যাপার, এটা পজিশন অ্যাবসোলেট হবে। আচ্ছা, তো স্টিকি র্যাপার আমরা যেহেতু স্টিকি র্যাপার ব্যবহার করছি সেহেতু আমরা স্টিকি র্যাপারকে এখানে হেডার এরিয়ার পরিবর্তে স্টিকি র্যাপারকে পজিশন অ্যাবসোলেট করে নিলাম, পরবর্তীতে এটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, স্টিকি র্যাপারকে আমরা এখানে অ্যাবসোলেট করলাম, উইড দিলাম। এখন এখানে আমাদের হেডার এরিয়ার ক্ষেত্রে এখানে একটা টপ এরিয়া, আচ্ছা হেডার টেক্সট এরিয়া, এটাকে আমাদের প্যাডিং টপ দিতে হবে, প্যাডিং টপ 80 পিক্সেল। কেন প্যাডিং টপ দিতে হবে? কারণ এটার সাথে কিন্তু এটার উপরে যেহেতু আমরা মেনুটাকে নিয়ে আসলাম, সেহেতু মেনুটা যতটুকু জায়গা দখল করছে ততটুকু জায়গা আমাকে প্যাডিং টপ হিসেবে দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা 68 হেডার টেক্সট এরিয়া প্যাডিং টপ 80 পিক্সেল এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা এতটুকু হচ্ছে কেন আমরা দেখে আসি। আচ্ছা, এটা এটুকু আসছে, এটার উইড ঠিক আছে, তাহলে এটার উইড দিতে হবে, অর্থাৎ হেডার এরিয়া উইড তো আমরা একটু আগে বাদ দিয়ে দিলাম, এই জন্য হেডার এরিয়ার উইড অলওয়েজ 100% হবে। এখানেই দেই আমরা। ওকে, তাহলে এখন আমরা যেটা করলাম সে যে স্লাইডার এরিয়াটা নিলাম আর এটাকে পজিশন অ্যাবসোলেট করে উপরে দিলাম। এখন আমরা এটাকে ইজিলি স্লাইডারে মুভ করতে পারবো। আমি এর আগে আপনাদের বলেছিলাম বুটস্ট্র্যাপ ক্যারোসেল উইথ ফন্ট সাম আইকন, এই এই স্নিপেটটা আপনারা রেখে দিতে পারেন, এটা ক্যারোসেল ব্যবহার করার জন্য খুবই ইজি। আসলে ওইটাকেই জাস্ট কাস্টমাইজ করা হয়েছে। এখন এখানে আমরা জাস্ট এখন ক্যারোসেল করে দিব, অর্থাৎ আমাদের এক একটা এখানে, আচ্ছা এখানে কেউ কেন আমি দেখাই, অর্থাৎ আমি এখানে চাচ্ছি যে টপ স্লাইড ক্যারোসেল, টপ স্লাইড ক্যারোসেল আমরা এখানে জাস্ট নেক্সট প্রিভিয়াস রাখবো, আমরা ক্যারোসেল বুলেটস রাখার দরকার নেই। তো এখানে আমাদের দিতে হবে ওই যে আইডিটা যেটা আমরা চেঞ্জ করলাম, এখানে দিলাম স্লাইড কন্ট্রোল, এটাকে কাস্টমাইজ করার জন্য এখানে ফন্টাসাম আইকন ইউজ করছি। আর এখন এই যে হেডার টেক্সট এরিয়া যেটা আছে সেটাকে আমরা জাস্ট এখানে একটা হেডার টেক্সট এরিয়া, এখানে আরেকটা হেডার টেক্সট, অর্থাৎ আইটেমের মধ্যে কিন্তু আমরা হেডার টেক্সট এরিয়াকে এক্সটেন্ড করছি, অর্থাৎ এক একটা আইটেম হবে এক একটা হেডার টেক্সট এরিয়া। আমরা এখানে চেঞ্জ করে দিই। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, স্লাইডার BG1 স্লাইড BG2। আচ্ছা, আমরা এটা নিয়ে যাই আর টপ এরিয়া BG থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে জাস্ট আলাদা করে ফেলি। আচ্ছা, এখানে জাস্ট আমি দিব টপ এরিয়া ব্যাকগ্রাউন্ডকে আলাদা করে ফেললাম, আর 2 হচ্ছে আমরা যে কোনো একটা দিই, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা। ওকে, তাহলে এখন আমরা জাস্ট রিফ্রেশ দিই। খেয়াল করবেন এখানে একটা বাটন চলে আসছে, এইটা একটা স্লাইড, এটা একটা স্লাইড। আচ্ছা, স্লাইডটা আসলে একটু গাঢ় হওয়া উচিত ছিল, আমরা ওই যে ওইটা দেই।
ওকে, খেয়াল করেন এখানে একটা স্লাইড, এটা আরেকটা স্লাইড, এভাবে কিন্তু স্লাইডটা হয়ে গেছে। আপনি চাইলে এখানেও আপনি প্যারালাক্স সেট করতে পারেন, অর্থাৎ আমি যদি মনে করি যে এটাতেও প্যারালাক্স সেট করবো, অর্থাৎ স্লাইড ইমেজটাও প্যারালাক্স হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একটা ক্লাস আছে টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড। মেইন জেএসে গিয়ে জাস্ট আমি এখানে টপ এরিয়া ব্যাকগ্রাউন্ড কমা দিয়ে দিলাম যাতে এটা এখানেও অ্যাক্টিভ হয়। আর আমাদের এখন লাগবে ডাটা ভেলোসিটি। আচ্ছা, ডাটা ভেলোসিটি হচ্ছে এখানে এবং এখানে। ওকে, তাহলে এখন এইটাও আমাদের খেয়াল করেন এটা। আচ্ছা, আমি একটু বাড়িয়ে দেই 4, আর এটা যেহেতু ছোট ব্যাকগ্রাউন্ড এটা 3। আচ্ছা, এখন খেয়াল করেন এটাও কিন্তু প্যারালাক্স হচ্ছে। আমরা মুভ করি, অর্থাৎ আমাদের উপরে স্লাইডটাও প্যারালাক্স হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে এই বাটন দুটো এখানে আর এখানে দিয়ে দাও, এবং এটা পারফেক্টলি সেন্টার্ড করা যায় কিভাবে সেটা আমি আপনাদের দেখাই। ওকে, তাহলে এখন আমরা এটাকে সিলেক্ট করতে পারি লেফট বাদ দিয়ে স্লাইড কন্ট্রোল। প্রথমে আমরা স্টাইল দিয়ে নিব। প্রথমে বলবো পজিশন অ্যাবসোলিউট, টপ থেকে 50%, কালার সাদা, ফন্ট সাইজ 80 পিক্সেল, একটু বড় করে দিব। আচ্ছা, তারপরে মার্জিন টপ -50 পিক্সেল, বা যতক্ষণ না সেন্টার্ড হয়, কারণ এখানে 70 পিক্সেল আমরা কিন্তু প্যাডিং টপ দিয়েছিলাম। আচ্ছা, এখানে না, এখানে তো নিচে আরো আছে, যেহেতু এটা 100% না, এইভাবে হবে না। আচ্ছা, একটু কম দেই 70। ওকে, লেফট থেকে আমরা দিব হচ্ছে 30 পিক্সেল। আচ্ছা, আর স্লাইড কন্ট্রোল ক্লাস রাইট, এটার লেফট হবে অটো, অর্থাৎ লেফট থেকে হবে না, এটা রাইট হবে 30 পিক্সেল। আর এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অপাসিটি 0.2, অর্থাৎ একদম হালকা করে দিব। আর যখন এটার উপরে হোভার হবে, অর্থাৎ স্লাইড কন্ট্রোলের উপরে যখন হোভার করবে তখন অপাসিটি হবে 1। ওকে, তাহলে এই যে হোভার, আচ্ছা এখানে কালার দিতে হবে, অপাসিটি 1, কালার সাদা, অর্থাৎ যখন হোভার করবে তখনই শুধুমাত্র এটার কালারটা চেঞ্জ হবে। তাহলে এইভাবে আপনারা স্লাইড কন্ট্রোলকে এভাবে ব্যবহার করতে পারেন। তাহলে এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপের ক্যারোসেল ব্যবহার করে এটাকে ডাইনামিক করতে পারি। এখন এখানে আবার অনেক সময় এই ক্যারোসেলটা ব্যবহার না হয় ফেড ক্যারোসেল ব্যবহার হয়। তো আপনি এখানে গুগলে সার্চ করবেন বুটস্ট্র্যাপ ক্যারোসেল ফেড ট্রানজিশন লিখে গুগলে সার্চ করলে অনেক অনেক স্নিপেট পাওয়া যাবে, যেগুলো দিয়ে আপনি বুটস্ট্র্যাপ ক্যারোসেলকে ফেড ইফেক্ট দিতে পারেন। তো এখান থেকে ইউজ করতে পারেন, এটা আপনাদের জন্য টাস্ক রইলো। আর না পারলে আমাকে বলবেন, আমি আপনাদের ফেডের এটা ইয়ে করবো। এটা মোস্টলি জাস্ট একটা ক্যারোসেল ফেড নামে একটা ক্লাস নিতে হবে। আর ক্যারোসেল ফেডের এখানে আমাদের এখানে লেস করা আছে, আমরা এখানে সিএসএস যেটা সেটা এখানে নিয়ে নিব, জাস্ট এই যে এখানে বেশি না। আচ্ছা, আপনারা যদি দেখাতে চাই সহজ, এখানে আমি এখানে এটা নিলে কিন্তু সব ক্যারোসেলগুলোই ফেড হয়ে যাবে, তো সেজন্য নেস্টেড করে ক্লাস দিতে হবে। যাই হোক, আমি এখন একটাই ক্যারোসেল ইউজ করছি। ও না, আমাদের তো আরেকটা ক্যারোসেল আছে। আচ্ছা, আমরা আগে দিয়ে দিই, অর্থাৎ এখানে ক্যারোসেল, আচ্ছা ক্যারোসেল স্লাইড স্পেস ক্যারোসেল ফেড। আচ্ছা, এখন দেখি, ক্লিক করলে কিন্তু ট্রানজিশন ওইটাই হবে, কিন্তু আমরা যখন দেখবো যে অটোমেটিক্যালি যখন এটা 5 সেকেন্ড পরে ক্যারোসেলটা মুভ হবে, এখানে খেয়াল করেন এখন কিন্তু ফেড হচ্ছে, আর এখানে ক্লিক করলে কিন্তু সবসময় এটা ট্রানজিশন হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, এখানে এটাও ট্রানজিশন হচ্ছে। তো এটা কিন্তু আমরা
ফেড ইফেক্ট দিছি, কিন্তু এখানে এটাও কিন্তু ফেড ইফেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটাও কিন্তু ফেড হচ্ছে। তো সেজন্য আমরা শুধুমাত্র ওইটাকে যদি অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে একটা আইডি যেটা আমরা ব্যবহার করেছি, যে টপ স্লাইড ক্যারোসেল, সেটাকে জাস্ট আমি এখানে এটা দিয়ে দিব, অর্থাৎ যেটার আইডি এরকম থাকবে সেটার সাথেই কিন্তু সেটা পাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেড, আর এটা যদি দেখি, এটা কিন্তু আমাদের ফেড হবে না, কারণ ওইটার সাথে ওইটার আইডিটা মিলছে না। অর্থাৎ তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা একটা সিম্পল যে কোনো একটা এরিয়াকে ক্যারোসেলে রূপান্তর করতে পারি। তো ওই স্নিপেটটা আপনারা রেখে দেবেন যাতে পরবর্তীতে খুব সহজে ইজিলি করতে পারেন। আচ্ছা, আমাদের থাকলো রেসপন্সিভ এবং অ্যানিমেশন। রেসপন্সিভ আর অ্যানিমেশনটা কিন্তু একটু বড় বিষয়, তো আমি চাচ্ছি যে আগামী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, অনুশীলন করবেন। আল্লাহ হাফেজ।